মুভির থার্ড ইনস্টলমেন্টে আমরা ইচিকাওয়া আর ক্যামেরাম্যান তাশিরোকে দেখতে পাই। এখানে বলে রাখি, এই ক্যামেরাম্যান কিন্তু এই মুভির আসল ডিরেক্টর কোজি শিরাইশি। তারা এখানে জানায় অভিশপ্ত চুলের গোছা নিয়ে কাঠি করতে গিয়ে মহিলা ভূতের গুঁতো খেয়ে কুডো এখন কোমাতে, যেটা আমরা এপিসোড 2তে দেখেছিলাম। এপিসোড 2 না দেখে থাকলে অবশ্যই ওটা আগে দেখে নিন, তাহলে স্টোরি লাইন বুঝতে সুবিধে হবে। তো ইচিকাওয়াদের হাতে এখন একটি নতুন কেস আসে, যেটা এখন তাকে এবং তাশিরোকে ইনভেস্টিগেট করতে হবে। ভিডিওর শুরুতে আমরা একটি কাপলকে দেখি যারা নির্জন ঝিল পাড়ে মাছ ধরছিল। অনেকক্ষণ ধরে কোনো মাছ তাদের ছিপে ধরা দেয়নি। মেয়েটি এরপর টয়লেটে যায় এবং সেখানে কিছু একটা দেখে আর্তচিৎকার করে ওঠে। ক্যামেরা সেদিকে ফোকাস করে এবং আমরা দেখতে পাই কোনো প্রাণীর আধ খাওয়া অংশ আর অর্ধেক খাওয়া শশা ছড়িয়ে পড়ে আছে। এরপর ছেলেটি এখানে কাপ্পা কাপ্পা বলে চিৎকার করে। সে এখানে বলে যে আশেপাশে কাপ্পা থাকতে পারে এবং ভিডিও ফুটেজে জলে ভাসমান এক অদ্ভুত প্রাণীর ভিডিও বন্দী হয়। এরপর আমাদের কাপ্পার অরিজিন সম্পর্কে এখানে জানানো হয়। কাপ্পা হলো জাপানের একটি প্রাচীন আরবান লেজেন্ড। কাপ্পা মূলত জলচর ও উভচর দুই হয়। এদের পিঠে কচ্ছপের মতো একটি শক্ত খোলস থাকে। হাত ও পায়ে হাঁসের মতো লিপ্তপদী আঙুল অর্থাৎ ওয়েবড থাকে। কাপ্পার সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো তাদের মাথার খুলির ওপর একটি থালার মতো নিচু অংশ বা গর্ত থাকে। এই গর্তে সবসময় জল ভরা থাকে। কাপ্পা নিয়ে অনেকের অনেক ধারণা। কারো মতে সে জলের দেবতা, কেউ বলে জলে ডুবে মারা গেলে সে কাপ্পাতে পরিণত হয়। আবার অনেকের ধারণা কাপ্পা বেসিক্যালি এলিয়ানের একটি অল্টারনেট ভার্সন। কাপ্পা ফসল চুরি করে, গবাদি পশু টেনে নিজেদের গর্তে নিয়ে যায়, আবার মানুষের মলদার টেনে নিয়ে শিরিকোদামা নিয়ে নেয়। বেসিক্যালি জাপানের পুরাণ অনুযায়ী মনে করা হয় যে মানুষের মলদারের ভেতর একটা রত্ন থাকে, যেটার মধ্যে মানুষের আত্মা সঞ্চিত থাকে। কাপ্পা সেগুলোকে ছিনিয়ে নিয়ে খেয়ে নিত। তাছাড়া মানুষকে বিভিন্নভাবে আক্রমণও করত। সিন কাট হয় এবং দেখা যায় ইচিকাওয়া আর তাশিরো সেই কাপলের ইন্টারভিউ নিতে গিয়েছে। তারা ইচিকাওয়াকে সেই জায়গাটি দেখায় যেখানে অদ্ভুত প্রাণীটিকে তারা দেখেছিল। ছেলেটি জানায় প্লেসটি সুইসাইড স্পট, অর্থাৎ অনেকে সেখানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ডুবে মারা গিয়েছিল। তাই জায়গাটি ঘিরে কাপ্পার গুজব প্রচলিত। এরপর ইচিকাওয়া সেই জায়গাটি দেখতে চায় যেখানে আধ খাওয়া প্রাণীটির লাশ পড়েছিল। হঠাৎ ইচিকাওয়া সেখানে একটি অদ্ভুত নকশা দেখতে পায়, সম্ভবত কোনো জাদুতন্ত্রের নকশা। ছেলেটি বলে হতে পারে কাপ্পা এগুলো করেছে। এরপর ইচিকাওয়া কর্দমাক্ত একটি জায়গায় 36 সেন্টিমিটার লম্বা পায়ের ছাপ দেখতে পায়, এবং যেটা সাধারণ মানুষের মতো একদমই লাগছিল না। বিশাল পায়ের ছাপ, সাথে 3-3টে আঙ্গুল। অর্থাৎ এর থেকে জায়গাটিতে কাপ্পার উপস্থিতি স্পষ্ট হয়ে যায়। পরের সিনে আমরা দেখি ইচিকাওয়া শশা ক্ষেত খুঁজতে থাকে, কারণ সেক্ষেত্রে কাপ্পার সেখানে অবাধ যাতায়াত থাকবেই। দেখা যায় একটি শশার ক্ষেত পুরো তছনছ করে দিয়েছে কেউ। এরপর তারা সেই ক্ষেতের মালিকের কাছে যায় এ বিষয়ে কথা বলতে, কিন্তু মালিক তাদের দেখে বেশ বিরক্ত হয়, এমনকি রেকর্ডিং করতেও বারণ করে দেয়। লোকটি রীতিমতো বলে যে কাপ্পা জাতীয় কোনো জিনিসে সে বিশ্বাস করে না। জঙ্গলে বা ঝিলের ধারে বিভিন্ন জন্তু জানোয়ার থাকতেই পারে, এটা তাদের কাজ। এমনকি পায়ের ছাপের ছবি দেখালেও সে রীতিমতো রেগে যায় এবং ইচিকাওয়াদের সেখান থেকে চলে যেতে বলে। এমন সময় হাসপাতাল থেকে ফোন আসে যে কুডো হাসপাতাল থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে। ইচিকাওয়া এখানে টেনশনে পড়ে যায়, কিন্তু পরক্ষণেই কুডোর ফোন আসে। সে বলে তাড়াতাড়ি অফিসে চলে আসতে। এখানে ইনভেস্টিগেশন স্টপ করে ইচিকাওয়া আর তাশিরো অফিসের দিকে চলে যায়। ইচিকাওয়া কুডোকে বলে যে সে পুরোপুরি এখনও রিকভার করেনি। এই অবস্থায় তার হাসপাতাল থেকে চলে আসা একদম উচিত হয়নি। কিন্তু কুডো এখানে নাছোড়বান্দা হয়ে ওঠে। সে জানায় কাপ্পাকে নিয়ে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে, তাই এই কেসটা তাকে হ্যান্ডেল করতেই হবে। এরপর কুডো নেমে পড়ে ময়দানে তার চিরাচরিত ভঙ্গিমায়। পরের সিনে আমাদের সেই অভিশপ্ত ঝিল নিয়ে কিছু তথ্য দেওয়া হয়। বেসিক্যালি কাপ্পা দলবল নিয়ে কিতাহাটা নামক গ্রামের এই ঝিলেই থাকতো। এই গ্রামে অনেক সময় তীব্র ঝড় তুফান হতো, ফলে গ্রামের লোক জলোচ্ছ্বাসের জল থেকে বাঁচার জন্য পাহাড় কেটে মাটি পাথর নদীতে ফেলতে থাকায় জলাধারটি ক্রমশ সরু হতে থাকে। ফলে সেটি কাপ্পাদের বসবাসের অনুপযোগী হয়ে ওঠে। তখন কাপ্পারা খাপ্পা হয়ে বিভিন্ন সময়ে মানুষদের ওপর আক্রমণ করে বসে, এমনকি জ্যান্ত খেতে থাকে। ফলে একসময় ক্ষোভে রাগে মানুষ কাপ্পাদের ওপরই আক্রমণ করে।
সদ্যজাত থেকে বয়স্ক কোনো কাপ্পা বাদ যায় না। মানুষ তাদের মেরে টুকরো করে নদীর জলে ফেলতে থাকে, এমনকি চোখ উপড়ে ফেলে। ধীরে ধীরে কাপ্পাদের মৃতদেহ অদৃশ্য হলেও অভিশাপ সেখানেই রয়ে যায়। ফলে কোনো বাচ্চা পরবর্তীতে সেই ঝিলে স্নান করতে নামলেই তলিয়ে গিয়ে তার মৃত্যু অনিবার্য ছিল। তারপর থেকেই স্থানীয় মানুষ জায়গাটি এক প্রকার এড়িয়ে চলত। পরের সিনে একজন স্থানীয় মানুষের ইন্টারভিউ নিতে দেখা যায়। লোকটি বলে, ছোটবেলায় সে ঝিলের আশেপাশে প্রচুর খেলা করত, ঘুরত, এমনকি ঝিলে সাঁতার পর্যন্তও কাটত। কিন্তু একদিন ঝিলে স্নান করবার সময় কেউ যেন তার পা ধরে ঝিলের তলায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এক বন্ধুর সাহায্যে সে যাত্রায় লোকটি বেঁচে ফেরে। তবে ক্রিয়েচারটি অদ্ভুতভাবে মুহূর্তে অদৃশ্য হয়ে গিয়েছিল। এমনকি তার এক বন্ধুর ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছিল কাদা মাটির মধ্যে। উপযুক্ত প্রমাণের অভাবে সেটা সাধারণ অ্যাক্সিডেন্ট হিসেবে রেজিস্টার করা হয় এবং কেস ক্লোজ হয়ে যায়। বিগত কয়েক বছরে এই ধরনের অদ্ভুতুড়ে হত্যাকাণ্ড সংখ্যায় আরও বৃদ্ধি পায়। এরপর কুডোরা আবার সেই ক্ষেতের মালিকের কাছে যায়, কিন্তু মালিক লোকটি এবারও কিছু বলতে চায় না। এমনকি কুডোদের অপমানও করে। কিন্তু কুডো তো হাল ছাড়ার পাত্র নয়। তাকে জোর জবরদস্তি সেই পুকুরের ভিডিও দেখানো হয় এবং লোকটির মুখ দেখে মনে হয় যেন সে কিছু জানে, কিছু আড়াল করছে। কথায় কথায় সে বলে ফেলে, তোমরা তাদের ক্যামেরায় ধরতে পারবে না, তারা ধরা দিতে চায় না। এখানে কুডো গ্লিচ ধরে ফেলে, কারণ কাপ্পা তার মানে একটা নেই। লোকটির মুখ শুকিয়ে যেতে থাকে। এদিকে কুডো তাকে প্রেশার দিতে থাকে কিছু বলার জন্য। উপায়ন্তর না দেখে শেষমেশ লোকটি মুখ খুলতে বাধ্য হয়। এখানে আমরা কিছু শকিং ব্যাপার জানতে পারি। লোকটির নাম তাকেনেবু সুজুকি। আজ থেকে প্রায় বছর 6 আগে সেই ঝিলের ধারেই কাপ্পা তার বছর 8 মেয়েকে টেনে নিয়ে যায়, যাকে আর কখনোই পাওয়া যায়নি। পুলিশের রিপোর্ট করা হলে প্রথম তাকেই সন্দেহভাজন হিসেবে গণ্য করা হয়। তার পরিবার তাকে একা করে দেয়। গ্রামের লোকেরা ভাবে সেই আসল অপরাধী। তারপর থেকে সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সুজুকি আসলে অপেক্ষায় রয়েছে সুযোগ পেলেই সে সেই কাপ্পাদের চ্যাপ্টার বন্ধ করে দেবে, এবং এই সুযোগটাই লুফে নেয় আমাদের ব্যাডাস কুডো বস। সুজুকিকে সে বলে, সবে মিলে করি কাজ, ধ্বংস করি কাপ্পা সমাজ। কিন্তু তবুও লোকটি রাজি হয় না, তাদের প্রায় তাড়িয়েই দেয়। আসলে সুজুকি কুডোদের ঠিক বিশ্বাস করতে পারছিল না। তখন কুডো তাকে 2টো ডিভিডি দিয়ে বলে, এই ভিডিওগুলো দেখে সে বুঝতে পারবে আসলে কুডোরা কী কাজ করে। এবং বন্ধুরা, এই ডিভিডি 2টো আসলে ফাইল 1 ও ফাইল 2 এর ভিডিও। সিন শিফট হয় এবং সেই কাপলের দিকে ফোকাস করে। তারা নতুন ফুটেজ নেবার জন্য সেই দিন রাতেই আবার ঝিলের ধারে যায়। তারা কয়েকটা শশা নিয়ে একটা ট্র্যাপ মতো বানায়। সেইগুলো ঝিলের জলে ফেলে তারা পরীক্ষা করবে কাপ্পা আছে নাকি। মেয়েটি এখানে একটি ব্যাট নিয়ে রেডি থাকে, একদম প্রথম ফাইলে কুডোর মতোই। ইভেন তারা সেখানে কুডোর সেই কেস ফাইলগুলো নিয়েও কথা বলে যে কিভাবে সে কুচিসাকে ওনাকে ধরতে গিয়েছিল। মেয়েটিকে এখানে বেশ এক্সাইটেড লাগছিল এবং সে রীতিমতো কাপ্পাকে ধরার জন্য ছটফট করছিল। কথাবার্তার মাঝে হঠাৎ দেখা যায় দড়িতে টান পড়তে শুরু করেছে এবং তারা অদ্ভুত এক্সাইটমেন্টে নাচতে শুরু করে। এরপর মেয়েটি দড়ি ধরে টানতে শুরু করে, কিন্তু হঠাৎ হ্যাঁচকা টানে মেয়েটি ট্র্যাপ শুদ্ধ জলে গিয়ে পড়ে এবং তার পেছনে কিছু একটা দ্রুত গতিতে ছুটে আসতে থাকে। মুহূর্তে তাদের অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা উল্টো দিকে ভয়ে দৌড়াতে শুরু করে। এরপর একটা জায়গায় তারা লুকিয়ে পড়ে, কিন্তু চারপাশ দিয়ে কোনো কিছু দৌড়ে চলে যাওয়ার শব্দে তারা রীতিমতো ভয় পেয়ে যায়। হঠাৎ একটি অদ্ভুত ক্রিয়েচার তাদের ওপর তখন আক্রমণ করে দেয় এবং এখানে মেয়েটির পা টেনে ধরে। কোনোভাবে মেয়েটি নিজেকে ছাড়ায় এবং দেখা যায় তার পায়ে অদ্ভুত আঠালো বস্তু জাতীয় কিছু লেগে আছে। এছাড়া তখন কিছুক্ষণের জন্য তার পা অবশ হয়ে যায়। এরপর তারা কুডোর অফিসে যায় ভিডিওটি নিয়ে, এবং কুডো ভিডিওটি দেখে খুব খুশি হয়, কারণ কাপ্পা খুব ভালোভাবে সেটাতে ক্যাপচার হয়েছিল। মেয়েটি বলে সেই ঘটনার পর থেকে সে মানসিক দিক থেকে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন ট্রেন ধরার জন্য স্টেশনে বসে থাকলে অদ্ভুতভাবে একটানা বসেই থাকছে পাথরের মতো, অর্থাৎ সম্পূর্ণভাবে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে পড়ছে। এরপর ঘটে যায় একটা স্পুকি ঘটনা।
ইউরি নামের এই মেয়েটি হঠাৎ পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় এবং মুখে অদ্ভুত সুর করতে করতে কালো রক্তের বমি করতে শুরু করে এবং কিছু ছেঁড়া ছেঁড়া শব্দ বলতে থাকে। কেউ যেন বহু দূর থেকে তাকে ডাকছে, তাকে পজেসড করে নিয়েছে। তখনই কুডো তার মোক্ষম অস্ত্র বের করে, অর্থাৎ সেই অভিশপ্ত চুলের গোছা। এই তাবিজটি কিন্তু আগের দুটি এপিসোডের সাথে রিলেটেড। এবার কুডো সেই তাবিজটি ইউরির গলায় পেঁচিয়ে তাকে মনের সুখে চড়থাপ্পড় মারতে থাকে। আমার এখানে মনে হয় মারধর নিয়ে কুডো একটু বেশি অবসেসড। লিটারালি ব্রো, ওয়েক আপ অ্যান্ড চুজ ভায়োলেন্স। ওয়েল, এখানে ইউরির বয়ফ্রেন্ড রেগে গিয়ে কুডোকে সামাল দেয় এবং সামাল দেওয়ার প্রসেসটাও খুব ভালো ছিল। যাই হোক, তাশিরো এখানে দুজনকে সামলে নেয়। কিছুক্ষণ পর ইউরি হুঁশে ফিরে আসে। অন্যদিকে অদ্ভুতভাবে চুলের গোছাটি নড়াচড়া শুরু করে, কিন্তু কুডো সেটা স্ট্যাপ করে থামিয়ে দেয়। হয়তো ওই অ্যামোলেট বা তাবিজটা আশেপাশের কোনো ডার্ক এনার্জি থাকলে রিয়্যাক্ট করতে শুরু করে, যেমনটা করেছিল প্রথম এপিসোডে কুচিসাকে ওনার কেসে। যাই হোক, কুডো বলে কাপ্পা কোনোভাবে ইউরির সাথে অ্যাটাচড হতে চাইছে। ওয়েল, সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই কুডো এবং তার টিম আবার সেই ঝিলের ধারে গিয়েছে। তারা এবার নিজেদের মতো করে একটা ট্র্যাপ সেট করে। এখানে সুজুকিকেও দেখা যায় যে আড়াল থেকে তাদের লক্ষ্য করছিল। রাতের বেলা কুডো একটা মেটাল ব্যাট নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে ঝিলের সামনে। হঠাৎ জলে তারা কিছুর নড়াচড়া অনুভব করতে পারে। ইচিকাওয়া এখানে বলে, একটা মাছ ধরার জাল দিয়ে কি তাকে ধরা যাবে? এর থেকে একটা শক্ত দড়ি হলে বেটার হতো। কিন্তু কুডো জানায় সে স্বপ্নেতে এই জাল দিয়েই তাকে ধরেছিল। সেখান থেকে একটু দূরে অনেকগুলো শশা ডাই করে রেখেছিল তারা, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও কোনো কিছুর দেখা পাওয়া যায় না। ঝিলের জল পুরোপুরি শান্ত। হঠাৎ এই সময় তারা দ্রুত দৌড়ানোর শব্দ শুনতে পায় এবং এই শব্দটা তারা শুনতে পায় প্রায় 4 ধার থেকে। হঠাৎ একটা ক্রিয়েচার দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে ইচিকাওয়ার ওপর, কিন্তু মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। কুডো সেখান থেকে একটু সরে যেতে সে আবার ইচিকাওয়ার ওপর হামলা করতে এলে সুজুকি হঠাৎ সেখানে এসে তাকে বাঁচিয়ে দেয়। অন্যদিকে কুডোর ওপর সরাসরি আক্রমণ করে বসে কাপ্পা। কুডো এখানে আহত হয়। এরপর কুডো এবং সুজুকি মিলে কাপ্পা এনকাউন্টার করার সিদ্ধান্ত নেয়। ওয়েল, সুজুকি এখানে জানায় যখন থেকে তার মেয়ে হারিয়ে গিয়েছিল সে মনে গেঁথে নিয়েছিল কিভাবে কাপ্পার থেকে প্রতিশোধ নেওয়া যায় এবং মেয়েকে ফিরে পাওয়া যায়। সুজুকি কাপ্পার ওপর রিসার্চ শুরু করে। সুজুকি অনমিওডো সম্পর্কে জানতে পারে, অর্থাৎ জাপানের গুপ্তবিদ্যা বা মহাজাগতিক তত্ত্ব। এবং এই কাপ্পা অনমিওডোর কোনো শিকিগামি অর্থাৎ কোনো জাদুকর বা অনমিওজির বশবর্তী আত্মা। তাই সুজুকি ওমিয়া মন্দিরে গিয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছে গুপ্তবিদ্যার উপর। সে জানায় বছরখানেক আগে সে ফিরেছে এবং কাপ্পাকে পরাস্ত করবার জন্য যে বিশেষ রিচুয়াল বা জুৎসু করা দরকার তার জন্য দুজনের স্যাক্রিফাইস দরকার। সে নিজেই একজন এবং দ্বিতীয় জনের জন্য সে অনেককেই রিকোয়েস্ট করেছে যারা কোনোভাবে কাপ্পা দ্বারা কার্সড, কিন্তু কেউ রাজি হয়নি। এরপর সে কুডোর দেওয়া ভিডিও দেখে এবং বুঝে যায় এই মানুষটা সব রকম বিপদ অতিক্রম করার ক্ষমতা রাখে। ওয়েল, তারা ভয়ঙ্কর রিচুয়ালটি করার সিদ্ধান্ত নেয়। বেসিক্যালি প্রথম দিকে সেই অদ্ভুত নকশাটি আসলে তান্ত্রিক সুজুকির তৈরি, যেটা আসলে কাপ্পাদের সাময়িকভাবে ঠেকানোর কাজ করে। এরপর সুজুকি ঝিলের ধারে কিছু রিচুয়ালস করে। ইচিকাওয়া জিজ্ঞেস করলে সে বলে ঝিলের 4 ধারে সুরক্ষা বলয় তৈরি করতে চাইছে, যাতে কাপ্পা শুধু একটা দিক থেকে উঠে আসতে পারে, এতে করে তাদের ধরতে সুবিধে হবে। অন্যদিকে সে জানায় এক বা একাধিক কাপ্পা এই ঝিলের জলে থাকতে পারে। এরপর কুডো জিজ্ঞেস করে কাপ্পা ধরা পড়লে সে কি করবে। সুজুকি জানায় পুরনো দিনের মতো তার চোখ উপড়ে নেওয়া হবে, কিন্তু কুডো এই নৃশংসতার রাজি ছিল না। যাই হোক, তারা দুজনে একসঙ্গে এবার কাজ শুরু করে দেয়। এরই মধ্যে কুডোর একটু খুঁজলি হয় এবং সে সেই চুলের তাবিজটা বের করে বলে এটা ব্যবহার করা যাবে কিনা। সুজুকি জিনিসটা আইডেন্টিফাই করতে পারে এবং বলে সেটা প্রপারলি কাজ করে না, তাই সেটা ইউজ না করাই ভালো। ওয়েল, সমস্ত কিছু রেডি করে তারা এরপর কাপ্পার অপেক্ষা করতে থাকে। অন্ধকার ধীরে ধীরে গাঢ় হয়। আমরা কুডোকে একটা পেন্টাগ্রাম চিহ্নের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখি। বেসিক্যালি এই পেন্টাগ্রামের ভেতর শক্তি দ্বিগুণ হয়ে যাবে এবং অন্যদিকে এর ভেতর থেকে লড়াই করলে কাপ্পা দুর্বল হতে শুরু করবে। সুজুকি এরপর মন্ত্র উচ্চারণ করতে শুরু করে এবং দেখা যায় কিছু একটা ক্রিয়েচার খুব দ্রুত এগিয়ে আসছে এবং হঠাৎ করে সেটা আক্রমণ করে দেয় কুডোর ওপর। কুডো আবার উঠে দাঁড়ালে সেটা আবার আক্রমণ শানায়। কুডো এবার প্যান্টের ভেতর থেকে সেই চুলের তাবিজটা বের করে এবং সুজুকি সেটা দেখে রাগ করলে উল্টে তাকে ধমক মেরে চুপ করিয়ে দেয় কুডো।
এরপর মার্শাল আর্টের মতো পোজ নিয়ে দাঁড়িয়ে পড়ে। কাপ্পা এরপর তার দিকে ছুটে আসতেই এক ঘুষি মেরে তাকে কুপোকাত করে দেয় কুডো এবং বড় জাল দিয়ে সাথে সাথে তাকে বন্দিও করা হয়। কিন্তু কাপ্পা জাল ছিঁড়ে বেরিয়ে ঝিলের দিকে দৌড়াতে থাকে এবং অদৃশ্য হয়ে যায়। কিন্তু ঘটনা এরপর অন্যদিকে মোড় নিয়ে নেয়। আশ্চর্যজনকভাবে দলে দলে কাপ্পারা উঠে আসতে থাকে। সুজুকি হাতে একটা কাটানা নিয়ে পেন্টাগ্রামের মাঝখানে দাঁড়িয়ে যায়। কিন্তু সেই সময় ঝিলের মধ্যে থেকে একটা মহিলার বিশাল মাথার অবয়ব ভেসে ওঠে, যেটা দেখে কুডো আর তার টিম সেখান থেকে পালিয়ে প্রাণে বেঁচে যায়। কিছুক্ষণ পর সুজুকিকেও দৌড়ে আসতে দেখে তারা, কিন্তু সুজুকি তখন মারাত্মক আহত। সুজুকির হাত ক্ষতিগ্রস্ত ছিল। এরপর তারা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়। বেশ কিছুদিন পর কুডোর কাছে ফোন আসে যে ইউরি আর সুজুকি একসাথে নাকি বসবাস করছে, যেটা শুনে কুডো খুব অবাক হয়ে যায়। তারা সুজুকির বাড়ি গিয়ে ডাকাডাকি করে, কিন্তু কাউকেই সেখানে দেখতে পায় না। কিছুক্ষণ পর সেখানে হঠাৎ করে সুজুকি আর ইউরি এসে পৌঁছায়। তাদের দেখে সবাই খুব অবাক হয়ে যায়, কারণ তাদের অবস্থা মোটেও স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল তারা যেন একটা অদ্ভুত ঘোরের মধ্যে রয়েছে। অন্যদিকে দেখা যায় ইউরির পেট অদ্ভুতভাবে ফুলে রয়েছে, মনে হচ্ছে সে গর্ভবতী। তারা ঘোর লাগা অবস্থাতেই নিজেদের ঘরের দিকে এগোতে থাকে এবং ঘরের দরজা খুলতেই সবাই ভয়ে ছিটকে সরে যায়, কারণ ঘরের ভেতরে খণ্ড বিখণ্ডিত লাশ দেখতে পাওয়া যায়। সম্ভবত সেটা কোনো প্রাণীর। এবং এক মুহূর্তে সুজুকির হাতটি কাপ্পার সেই আঁশওয়ালা হাতের মতো পরিবর্তিত হতে থাকে, এমনকি তার মুখের অবয়বেও চেঞ্জ হয়ে যায়। এবং এই ঘটনায় কুডোরা পুরোপুরি হতবাক হয়ে যায়। এর থেকে বোঝা যায় যে আরবান লেজেন্ডদের পুরোপুরি অন্য ডাইমেনশনে যুক্ত করতে চাইছেন পরিচালক। সেটা মুভির শেষের দিকেই স্পষ্ট। অর্থাৎ প্রত্যেকটি কেস ফাইলের পর ধীরে ধীরে আমরা ভিন্ন জগতের দিকে এগিয়ে যাচ্ছি। চিরাচরিতভাবে শেষের অনেক কিছুই অস্পষ্ট রাখা হয়েছে। কাপ্পা মূলত সুজুকিকে অভিশাপগ্রস্ত করে তার হাতে আঘাত করে এবং কোনো অতি প্রাকৃতিক শক্তি সেখান থেকে তার মধ্যে প্রবেশ করে এবং সুজুকি কাপ্পাতে রূপান্তরিত হয়। অন্যদিকে ইউরিও কোনোভাবে গর্ভবতী হয়ে যায়। অর্থাৎ কাপ্পা নিজের অভিশপ্ত বংশ বৃদ্ধির জন্য ইউরিকে বেছে নিয়েছিল, যাতে অভিশাপ নতুনভাবে ছড়াতে পারে। বেসিক্যালি সবটাই ধোঁয়াশা। এই ব্যাখ্যাগুলো ভ্যালিড নাও হতে পারে, আবার হতেও পারে। তবে আপনারা নিজের মতো করে ব্যাখ্যা করে কমেন্ট বক্সে জানাতে পারেন যে এই লাস্ট সিনে কি হতে পারে। এবং এটাই তো এই সিরিজের একটা মজা, যে কোনো কিছুই প্রেডিক্ট করা যায় না। যাই হোক, আজকের এপিসোড ফাইল 3 এখানেই শেষ। পরবর্তী এপিসোড অর্থাৎ ফাইল 4 নিয়ে সেনরিটসু কাইকি ফেজ 1 শেষ হবে এবং ফেজ 2 থেকে শুরু হবে আসল মজা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এপিসোড নিয়ে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।